বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা কি শেষ পর্যন্ত চীনের হাতে? ভারতকে কি তাহলে তিস্তার জল না দেওয়ার মূল্য চোকাতে হচ্ছে? আসলে তিস্তা মহাপরিকল্পনা কি সত্যিকার অর্থেই বাংলাদেশের উত্তরবঙ্গের মানুষের উপকার হবে, নাকি শুধুই ভূ রাজনৈতিক কৌশল প্রভাবের জন্য ভারত এবং চীনের একটি অজুহাত মাত্র? প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা, এবং প্রথম কলকাতা প্রতিদিনের মতো আজকেও প্রাসঙ্গিক প্রসঙ্গে তুলে এনেছে তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে মুখোমুখি ভারত এবং চীন। বাংলাদেশ ফেঁসে যাবে না তো? এ বিষয়ে আজকে আমাদের স্টুডিওতে প্রতিদিনকার মতো অতিথি পরমাশিস ঘোষ রায়। তোমার কি মনে হচ্ছে এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারত এবং চীনের মধ্যে এই যে কূটনৈতিক টানাপোড়েন, সেটা এই মুহূর্তে ডক্টর ইউনূস মোহাম্মদের চীন সফর করে বাংলাদেশে ফেরার পর তার সম্প্রতি কয়েকটি স্টেটমেন্ট নতুন করে চীন এবং ভারতের সম্পর্কে প্রশ্ন চিহ্ন এঁকে দিল? দেখো, কোনো একটা কাজ করতে গেলে সেই কাজটা করাটা আমার লক্ষ্য হবে না আমার দু নৌকোয় পা দিয়ে চললে আমি সাকসেস হব, সেই জায়গা থেকে আমার মনে হয়েছে একটা কিন্তু কনফ্লিক্ট তৈরি হচ্ছে। একটা দেশের সঙ্গে সার্বিকভাবে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখবে, সৌজন্যতা বজায় রাখবে, এটা একদম স্বাভাবিক। কিন্তু ভৌগোলিক অবস্থানগত, প্রকৃতিগত অবস্থানগত ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং ঐতিহাসিক সম্পর্ক সবটা মিলিয়েই কিন্তু ভারতের ওপর বাংলাদেশ আমার মনে হয় ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ভারতের উপরে নির্ভরশীল। এবং তিস্তা প্রকল্পের ইতিহাস এবং ভৌগোলিক পরিবেশ অনুযায়ী তিস্তা প্রকল্পের সঙ্গে কাজ করতে গেলে ভারত এবং বাংলাদেশের সঙ্গে যৌথভাবেই কাজ করতে হবে, সেটা মতানৈক্যের ভিত্তিতে। সেই জায়গা থেকে যখন ভারত এবং বাংলাদেশের সম্পর্কের একটা বাতাবরণের একটা জায়গায় হালকা চিড় ধরেছে, আমি ধরে নিচ্ছি 5ই আগস্টের পর থেকে উদ্ভূত পরিস্থিতি, কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধানকে বাংলাদেশ সরকারের তরফ থেকে কিন্তু সর্বোচ্চ যা সৌজন্যমূলক পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সৌজন্যতা দেখানোর দরকার ভারত সরকারটাই এখনো পর্যন্ত কিন্তু দেখি ভারত সরকারের পক্ষ থেকে দেখানো হয়েছে। এমনকি তুমি জানো যে গতকালকেও কিন্তু পবিত্র ঈদ উপলক্ষে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে কিন্তু শুভেচ্ছা পত্র পাঠানো হয়েছে। এটি কূটনৈতিক শিষ্টাচার। এখানে আমার একটা সোজা প্রশ্ন, সেটা হচ্ছে চীন যদি সত্যিকার অর্থে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে তাহলে ভারতের কি ক্ষতি? ভারতের তো ক্ষতি হওয়া স্বাভাবিক। যে ক্ষতির কথা বলা হচ্ছে যে উত্তরাঞ্চলের কিছু মানুষের জীবন জীবিকা ব্যাহত হতে পারে, আহত হতে পারে, অর্থনীতি ওখানকার ভেঙে পড়তে পারে। এখন যদি চীন সেটাকে সামলে নিয়ে কাজটা করতে পারে সেটাতে সাধুবাদ। উত্তরবঙ্গের কোন উত্তরবঙ্গ? বাংলাদেশের উত্তরবঙ্গ না আমাদের পশ্চিমবঙ্গে? যে কারণে কিন্তু আমাদের রাজ্য থেকে বারবার বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি গিয়ে সেখানে বলেছেন যে উত্তরবঙ্গের মানুষের জীবন জীবিকা ব্যাহত হবে, আর ভারত সরকার একটা নীতি নির্ধারণ করে একটা সিদ্ধান্ত নিয়ে নিতে পারে, সেটা মতানৈক্যের ভিত্তিতে যদি না হয় সে কিন্তু কোনোভাবেই কিন্তু, আর বুঝতেই পারছো ভোটের রাজনীতি তো স্বাভাবিক, এবং ভোটের রাজনীতির ক্ষেত্রেও কিন্তু বাস্তবিক ক্ষেত্রে উত্তরবঙ্গের মানুষের যদি জলের অভাব হয় তো সে রাজ্যের প্রশাসনিক প্রধান তো তাদের পাশে দাঁড়াবেই, ভোটের রাজনীতি তো থাকবেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে জিনিসটা 1983 সাল থেকে এখনো বাস্তবায়ন হয়নি, মতানৈক্যের ভিত্তিতে, আলোচনার ভিত্তিতে জিনিসটা এগোনে বাংলাদেশ এগোতেই পারে, কিন্তু বাংলাদেশের ভৌগোলিক অবস্থানগত দিক থেকে কিন্তু ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে যে কোনো কাজ করা উচিত, এটা আমার ব্যক্তিগত অভিমত। তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের বিদেশ মন্ত্রকের আধিকারিকরা কিন্তু উষ্মা প্রকাশ না করলেও তারা কিন্তু চিন্তিত যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ভারত বাংলাদেশের সম্পর্কটা কোন দিকে যাচ্ছে। যদিও তুমি বা আমরা দুজনেই কেউ নদী বিশেষজ্ঞ নই, আমরা নদীর নাব্যতা কিংবা নদীর গতিপথ কিংবা ভৌগোলিক কারণে নদীর জলবন্টন, এই সমস্ত বিষয়ে টেকনিক্যাল যে বিষয়গুলো সেগুলো আমাদের জানার কথাও নয়, এবং সেটা সবটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। সেটা একেবারেই দর্শকদেরকে, সত্যিকার অর্থেই দর্শকদের কাছে এই তথ্য শেয়ার করতে আমাদের কোনো দ্বিধা নেই, বা আমরা মোটেও আমাদের কোনো কোথাও খারাপ লাগছে না, কিন্তু আমরা মোটা দাগে কূটনৈতিক বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি। আমাকে একটা কথা বলো পরমাশিস, আমি ভীষণ কৌতূহলী বিষয়টির জন্য। তিস্তা জল বন্টন নিয়ে এখনো কোনো ধরনের ইতিবাচক পদক্ষেপ দিল্লি থেকে নেওয়া হয়নি। এটা মহা প্রশ্নের বড় একটা প্রশ্ন চিহ্ন মাঝখানে রয়েছে। তিস্তা জল বন্টন চুক্তি যেহেতু হয়নি ভারতের সঙ্গে বাংলাদেশের, সেখানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার পর আখেরে কি বাংলাদেশের মানুষের কি লাভ হবে, বা চীন সেটা কিভাবে করবে? মানে নদীর জলপ্রবাহ বা জল যদি ওপরের উজানের দেশ থেকে, অর্থাৎ আমাদের দেশ থেকে যে তিস্তা প্রবাহিত হচ্ছে, বাংলাদেশে প্রবাহিত হচ্ছে, সেখানে তিস্তার জল যদি তারা ঠিকঠাক মতো নাই পান, তাহলে মহাপরিকল্পনার বাস্তবায়ন বা সেখানে বাস্তবায়ন হলে বাংলাদেশের উত্তরবঙ্গের মানুষ কিভাবে উপকৃত হবে?
এটা তো বিষয়টা হচ্ছে যে জিনিসটা বাস্তবায়ন এখনো হয়নি, আর টেবিলেই আটকে। না যদি হয় আর কি, মানে এই যেটা কথা হচ্ছে, যদি হয় তাহলে ভৌগোলিক অবস্থানগতকে যদি ব্যতি রেখে কেউ টেকনিক্যালি ভাবে কিছু করার চেষ্টা করে, সেটার কি সেটার ভালো এবং মন্দ কি হবে সেটা তো, আমি তো জ্যোতিষ নই, একটা সেটা তো সময় বলবে। কিন্তু সেটা কিন্তু নিয়ে সেই জিনিসটা পরিকল্পনাটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আগে তো দুদেশের সম্পর্ককে সুন্দর করে টেবিলে জিনিসটাকে তো আগে মানে কি বলবো সাকসেস করতে হবে, তারপর তো তার ইমপ্লিমেন্ট করার কথা। ইমপ্লিমেন্ট হলে পরে তার ফলাফল তো অনেক দেরি আছে। কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে সহমতের ভিত্তিতে জিনিসটাকে এখনো বাস্তব রূপে আমরা দেখতে পারলাম না, তার ফল কি হবে সেটা এখন কি করে বলা যাবে? তার মানে তুমি বলতে চাচ্ছ যে এখন বিষয়টি আলোচনার টেবিলেই রয়েছে, মানে কাগজে রয়েছে, এবং এটা আদৌ হবে কি হবে না আমরা যেহেতু জ্যোতিষ নই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা, এবং আপনাদের সঙ্গে প্রতিদিনকার মতো আমি সুব্রত, এবং আমার সঙ্গে প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস খোসরায় সঙ্গে রয়েছেন। এবং আজকের যে প্রাসঙ্গিক প্রসঙ্গ, সেই প্রাসঙ্গিক প্রসঙ্গে প্রাসঙ্গিকভাবেই আমরা আমাদের শিরোনাম তিস্তা মহাপ্রকল্প নিয়ে ভারত এবং চীনের মধ্যে দ্বৈরথ, এবং এই দ্বৈরথে বাংলাদেশ কি আদৌ উপকৃত হবে, নাকি বাংলাদেশের সামনে রয়েছে আরো বড় অনিশ্চয়তার রাস্তা। প্রিয় দর্শক, এ বিষয়ে আমরা ভারত এবং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম ঘেটে আমরা বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে এনেছি, এবং সেই তথ্য আপনাদের সামনে পরিবেশন করছি। আগে দেখে আসি সেই তথ্য এবং তথ্যের বিশ্লেষণ আমি এবং পরমাশিস খোসরায় আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে চলুন আমরা আসলে তিস্তা মহাপরিকল্পনা কি, তিস্তা মহাপরিকল্পনা কি কারণে ভারত এবং চীনের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এই দ্বৈরথ এবং এর ভিত্তি কি, সে সমস্ত নিয়ে একটি প্রতিবেদন দেখে আসি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন ও ভারতের আগ্রহ বাংলাদেশের জন্য কূটনৈতিকভাবে এক জটিল পরিস্থিতি তৈরি করেছে বলে মনে করা হচ্ছে। চীন এরই মধ্যে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করেছে এবং বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছে, এবং সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের ক্ষেত্রেও এটি ইতিবাচক দিক জানানো হয়েছে। অপরদিকে ভারতও এই প্রকল্পে যুক্ত হতে আগ্রহ প্রকাশ দেখিয়েছিল, এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী যখন দিল্লি সফর করেছিলেন গত বছর, তখন ভারত একটি প্রতিনিধি দল পাঠানোর কথা জানিয়েছিল। এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য প্রধান চ্যালেঞ্জ হলো পরাশক্তি দুই দেশের সঙ্গে তার সম্পর্ক ভারসাম্য রক্ষা করা। বিশেষজ্ঞদের মতে তিস্তা প্রকল্পে ভারতের আগ্রহ ভূ রাজনৈতিক কৌশলের অংশ, কারণ তারা এই অঞ্চলে অন্য কোনো দেশের সম্পৃক্ততা পছন্দ করে না। বাংলাদেশের কূটনৈতিক কৌশল হিসেবে উভয় দেশের প্রস্তাব পর্যালোচনা করে জাতীয় স্বার্থকে সামনে রেখে নেওয়া উচিত বলে মনে করা হচ্ছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশের সিদ্ধান্ত এই প্রতিবেশী তিন দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। তাই বাংলাদেশের উচিত হবে এই সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে গভীরভাবে বিশ্লেষণ করা, কারণ দেশটির অভ্যন্তরীণ স্বার্থ যেরকম জড়িত রয়েছে, প্রতিবেশী ভারত এবং অবশ্যই তাদের ব্যবসায়িক সহযোগী চীনের স্বার্থ এর মধ্যে জড়িত রয়েছে। তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা নিয়ে ভারতের উদ্বেগের শেষ নেই। এর আগে বহুবার ভারত এই উদ্বেগের কথা তাদের বিভিন্ন ফোরামে জানিয়েছে। তবে যেহেতু বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, তাই নিজস্ব স্বার্থ রক্ষার জন্য তারা যে কোনো সিদ্ধান্তই নিতে পারে। সার্বিকভাবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হলো জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া এবং কূটনৈতিক ভারসাম্য রক্ষা করা, যাতে তিস্তা মহাপরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হয় এবং তিন দেশের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। এবার আসা যাক তিস্তা মহাপরিকল্পনা আসলে কি। বাংলাদেশের এই তিস্তা মহাপরিকল্পনা হলো তিস্তা নদীর জল ব্যবস্থাপনা, সেচ, বন্যা নিয়ন্ত্রণ এবং নদী পুনঃখননের জন্য একটি বড় প্রকল্প। আর এর লক্ষ্য হলো দেশটির উত্তরবঙ্গের কৃষি উন্নয়ন, জলের সংকট নিরসন, নদী ভাঙন রোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষা করা। এই প্রকল্পের মূল কয়েকটি লক্ষ্য এবং উপাদান রয়েছে। 1. নদী খনন ও ড্রেজিং, তিস্তা নদীর গভীরতা এবং প্রশস্ততা বাড়িয়ে জলপ্রবাহ নিশ্চিত করা। 2. সেচ সুবিধা, নদীর জলকে সংরক্ষণ করে সেচের মাধ্যমে উত্তরবঙ্গের কৃষি উৎপাদন বাড়ানো, এবং অবশ্যই গুরুত্বপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ, নদীর তীর সংরক্ষণ এবং বাঁধ নির্মাণের মধ্য দিয়ে বর্ষাকালে বন্যার ক্ষতি কমানো, এবং অবশ্যই পরিবেশগত উন্নয়ন, নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং জলোচ্ছ্বাস, নদী ভাঙন প্রতিরোধ করা। চীনের সম্পৃক্ততা, বাংলাদেশ সরকার চীনকে প্রকল্প বাস্তবায়নের জন্য আহ্বান জানিয়েছে। চীনা কোম্পানি পাওয়ার চায়না এর সম্ভাব্যতা যাচাই করেছে এবং প্রস্তাব দিয়েছে, যার মধ্যে হচ্ছে নদীর দুই তীরে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা, জলাধার তৈরি, নতুন সেচ পরিকাঠামো তৈরি। চীনের এই আগ্রহ নিয়ে রয়েছে ভারতের প্রতিক্রিয়া, কারণ ভারত দীর্ঘদিন ধরে তিস্তার জলবন্টন চুক্তি বাস্তবায়ন করেনি, যা বাংলাদেশের জল সমস্যার অন্যতম কারণ। কিন্তু চীন এই প্রকল্পে যুক্ত হলে ভারত কৌশলগত উদ্বেগ প্রকাশ করবে, এটাই খুব স্বাভাবিক, কারণ এতে ভারতের ভূ রাজনৈতিক প্রভাবের ক্ষেত্রে অনেকটাই
অনেকটাই পিছিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের সম্ভাব্য কূটনৈতিক কৌশল: বাংলাদেশকে কৌশলগতভাবে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়ন করতে হবে, যাতে দেশটির জাতীয় স্বার্থ নিশ্চিত হয় এবং ভারত ও চীনের সঙ্গে সম্পর্ক বজায় থাকে। এবার আসা যাক তিস্তা মহাপরিকল্পনা চীনের সম্পৃক্ততাকে কেন ভারত উদ্বেগের চোখে দেখছে। এই উদ্বেগের পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। এর মধ্যে রয়েছে ভূ রাজনৈতিক প্রতিযোগিতা, চীন এবং ভারতের দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ার প্রভাব বিস্তারের প্রতিযোগিতা। ভারত চায় না যে তার প্রতিবেশী দেশগুলোর পরিকাঠামোগত প্রকল্পে চীনের প্রভাব বাড়ুক, বিশেষ করে বাংলাদেশে। তিস্তা প্রকল্পে চীনকে যুক্ত করা হলে বাংলাদেশের প্রতি ভারতের প্রভাব কিছুটা কমতে পারে, যা দিল্লির জন্য উদ্বেগের আরো একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে চীনের দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের আশঙ্কা। চীন ইতিমধ্যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BIR এর মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কায় বড় প্রকল্প করছে। ভারতের কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন চীন তিস্তা প্রকল্পে যুক্ত হলে এটি শুধু একটি অর্থনৈতিক প্রকল্পই থাকবে না, বরং চীনের কৌশলগত প্রভাবও বাড়বে। আরো একটি বিষয় অবশ্যই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে তিস্তার জল বন্টন চুক্তি ঝুলে থাকা। 2011 সালে ভারত বাংলাদেশের মধ্যে তিস্তার জল বন্টন চুক্তি চূড়ান্ত হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে সেটি এখনো বাস্তবায়ন হয়নি। যদি চীন তিস্তা মহাপ্রকল্পে বিনিয়োগ করে, তবে ভারতের এই নদীর উপর নিয়ন্ত্রণ অনেকটাই কমবে। এবং 4, নিরাপত্তার উদ্বেগ এবং চীনা সামরিক প্রভাব। ভারত মনে করে চীনা সংস্থাগুলোর পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি কৌশলগত তথ্য সংগ্রহ করতে পারে এই তিস্তা মহাপ্রকল্প থেকে। চীন যদি বাংলাদেশের নদী ও জল ব্যবস্থাপনায় বড় ভূমিকা নেয়, তবে এটি সামরিক বা নিরাপত্তার দিক থেকেও ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে। 5, প্রতিবেশী ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ওপর প্রভাব। ভারত মনে করে বাংলাদেশ যদি চীনের সাহায্যে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করে, তাহলে এটি দুই দেশের ঐতিহ্যগত ঘনিষ্ঠ সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ভারতের উদ্বেগ হলো বাংলাদেশ ভবিষ্যতে বড় পরিকাঠামো প্রকল্পে চীনকে বেশি গুরুত্ব দিতে পারে। বাংলাদেশের জন্য কূটনৈতিক চ্যালেঞ্জ: বাংলাদেশকে এমন কৌশল নিতে হবে যাতে জাতীয় স্বার্থ রক্ষা হয়, কিন্তু ভারত বা চীন এই দুই দেশের কোনো দেশের সঙ্গে তার কূটনৈতিক সম্পর্ক না খারাপ হয়। বাংলাদেশ ইতিমধ্যেই দাবি করেছে জাতীয় স্বার্থকে তারা প্রাধান্য দেবে। তবে 2024 সালের পট পরিবর্তনের পর চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা নিশ্চিতভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের প্রভাবকে অবশ্যই ত্বরান্বিত করবে। যদিও এই মুহূর্তে অনেকেই বলছেন বর্তমানে বাংলাদেশ শাসন করছে অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারের মেয়াদ খুবই কম, আর রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত এ ধরনের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট কোনো প্রকল্প বাস্তবায়ন হবে এমন চুক্তির সম্ভাবনা আন্তর্জাতিক বিশ্লেষকরা দেখছেন না। এই যে তুমি শুনলে সমস্ত বিষয়গুলো, বাংলাদেশ এবং বাংলাদেশের কাছে একটি চ্যালেঞ্জ, চীন এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ব্যালেন্স করা এবং একই সঙ্গে ভূ রাজনীতিতে দিল্লির প্রভাব খানিকটা ক্ষীণ হয়ে যাওয়া এবং চীনের অতি আগ্রহের পেছনে তাদের ভূ রাজনৈতিক বলয় তৈরি করা। শুধু তো তিস্তা প্রকল্প প্রাকৃতিক কারণে বাংলাদেশের উত্তরবঙ্গের উন্নয়ন, সেচ, জল বন্টন, তার মধ্যে এর মধ্যে সীমাবদ্ধ থাকছে না। তাহলে তুমি কিভাবে দেখছো? যেরকম ভাবে ভাবনা চিন্তা করা হচ্ছে, ভৌগোলিক অবস্থানগত জিনিসটাকে, প্রকৃতির বিষয়টাকে যদি কেউ ধরে নিচ্ছি বিজ্ঞান ভিত্তিক ভাবে, কৌশলগত ভাবে, টেকনিক্যালি কিছু করার চেষ্টা করে, তার তো একটা অন্যরকম প্রভাব হবেই। আর অবশ্যই বাংলাদেশ তার জাতীয় স্বার্থে কোনো প্রকল্প অন্য একটা দেশের সাহায্য নিয়ে তারা অগ্রণী ভূমিকা নিতে পারে এবং নেওয়া স্বাভাবিক। কিন্তু তাদের দেখতে হবে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে তিন দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এই কাজটা তারা করার জন্য উদ্যোগী হচ্ছে, এটা ধরে নিচ্ছি। কিন্তু সেই জায়গা থেকে আমাদের দেখতে হবে ভারত তার অবস্থানগত দিকটা কিরকম। সবাই তো সবার জাতীয় স্বার্থ দেখবে। তো ভারত তো যেটা 1983 সাল, 2011, 2024 টেকনিক্যাল কমিটি পাঠানোর কথা ছিল, তারপরেও বাস্তবায়ন হয়নি। একটা পট পরিবর্তন হয়েছে বাংলাদেশের। অন্তর্বর্তী সরকার একটা নতুন কিছু গড়ার, একটা স্থায়ী সরকার গঠনের আগে নতুন কিছু ভাবনা চিন্তা করছে, কিন্তু যেটা 1983 সাল থেকে হয়ে আসেনি। আর যদি একদম তুমি খোলামেলা বলো, ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে যেমন, চায়নাও, চীনের এখন অনেক সমাজের অগ্রগতির সঙ্গে বিশ্বায়নের ক্ষেত্রে সবাই সবার সঙ্গে পরিপূরক, পররাষ্ট্রনীতিতেও এগিয়ে রয়েছে। চীনকে যদি বাংলাদেশ বেশি প্রায়োরিটি দেয়, ভারত তো বসে থাকবে না। পাকিস্তানকে যদি বাংলাদেশ বেশি প্রায়োরিটি দেয়, ভারত তার অবস্থানগত জাতীয় স্বার্থের দিক থেকে তো সরে আসবে না। জাতীয় স্বার্থে দুনঙ্ককে পা দিয়ে চলার যখন কেউ কার্যকারিতা করবে, তো ভারতও তার স্ট্যান্ড পয়েন্ট থেকে থাকবে। এক্ষেত্রে আমি বলবো যে দুনয়কায় পা যদি এই মুহূর্তে
ডক্টর ইউনূসের সরকারও নিয়ে থাকে, তাহলে একই রকম নীতি কিন্তু আমরা বাংলাদেশের প্রাক্তন শেখ হাসিনা সরকারকেও আমরা দেখেছি, দুই নৌকোয় পা দেওয়ার অবস্থা। এবং ইতিমধ্যে তিনি কিন্তু বিভিন্নভাবে আলোচিত হয়েছিলেন, সমালোচিত হয়েছিলেন। একদিকে তিনি তিস্তা মহাপরিকল্পনায় চীনকে অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন, অন্যদিকে ভারতকেও বলেছিলেন। এবং উনি কিন্তু ওনার শেষবার উনি যখন ক্ষমতায় আসেন তথাকথিত ভোটের মাধ্যমে, তারপর কিন্তু তার অবস্থান নিয়ে দিল্লিতেও সমালোচনা হয়েছিল। এবং তারপর তো সবটাই আমরা 2024-এর পটভূমির পরিবর্তনে দেখেছি। সব মিলিয়ে একই পন্থায় কি উনি হাঁটছেন কিনা, না সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূস এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে তার এই অন্তর্বর্তীকালীন সরকারের থাকাকালীন সময়ে উনি কতটা করতে পারেন বলে তোমার মনে হয়? পরিষ্কার তোমাকে বলি, সেটা হচ্ছে আমার কথার স্ট্যান্ড পয়েন্ট কিন্তু একটাই, দু নৌকোয় পা দিয়ে কখনোই চলা যায় না। শেখ হাসিনা, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা করেছে তার ফল আমরা কি দেখছি? বাস্তবায়ন তো হয়নি। তারপরে বাংলাদেশের মানুষের কাছে বোঝা উচিত, বাংলাদেশের মানুষের বুঝেছেন যে শেখ হাসিনা 15 বছর একটা স্বৈরাচারী সরকার, মানুষের অধিকার রাখতে পারেনি। সেই মানুষটা দু নৌকোয় পা দিয়ে যদি কোনো কিছু বাস্তবায়ন করতে হয়, পা দিয়ে চলতে পারেননি এবং সেটা সমালোচিত হয়েছে এবং সেটা বাস্তবায়নও হয়নি এবং শেষ পর্যন্ত তাকে ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে। মানে এই ভূ রাজনৈতিক যে অবস্থান সেই থেকে চলে যেতে হয়েছে। তাহলে বাংলাদেশের মানুষ তাকে কিন্তু ফিরিয়ে দিয়েছে, তাই তো গ্রহণ করেনি। এখন দেখতে হবে অন্তর্বর্তী সরকার যদি কৌশলগতভাবে সেই পন্থাই নেয়, সেটা বাস্তব হবে কিনা সেটা তো সময় বলবে। অবশ্যই আমি বলবো, এটা আমার ব্যক্তিগত অভিমত, এটা বড় জিজ্ঞাসা চিহ্নের মুখে। একটা জিনিস পরিষ্কার বুঝে নিতে হবে, পাকিস্তানও যদি তার জাতীয় স্বার্থ দেখে, সেও তার স্ট্যান্ড পয়েন্ট থেকে, জাতীয় স্বার্থ থেকে সরবে না, বাংলাদেশও সরবে না, ভারতও সরবে না, চীনও সরবে না। এখন আমি যদি মনে করি আমি চীনের অর্থ, চীনের কৌশলগত টেকনিক্যাল সাপোর্ট নেব, পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করব, আবার ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখবো, এটা কি বাস্তবসম্মত চিন্তা ভাবনা? আর ভৌগোলিকগত, ইতিহাস এবং ভৌগোলিকগত দিক থেকে ভারত এবং বাংলাদেশ এক। আমার মনে হয় বাংলাদেশের যারা বর্তমান অন্তর্বর্তী সরকারের যারা রাষ্ট্রপ্রধান আছে, যারা দেশের নীতি নির্ধারক আছে, তাদের একদম প্র্যাকটিক্যাল জিনিসটা বোঝা উচিত, নদীর জলটা কোথা থেকে নেমে আসছে। আমরা হয়তো নদী বিশেষজ্ঞ নই, কিন্তু তারা যখন বলছে যে আমার দেশের উত্তরবঙ্গের অর্থনীতি, কৃষি, সেচ থেমে যাবে, তাদেরও ক্ষতি হচ্ছে, সেটা তো আগে, সকলের আগে তো ভারতের সঙ্গে আলোচনার অনেক সময় পার হয়ে গেছে, 1983 সাল থেকে 2025। কিন্তু যখন চায়নাকে সাহায্য নিয়ে একটা প্রস্তাব আনার কথা হচ্ছে, ভারত এখন শঙ্কা বোধ করছে, আর চীনের ক্ষমতার তারা এখানে প্রভাব পড়বে, ভারতও সেখানে তো ভাববার, এই স্বার্থটা যদি বাংলাদেশের ক্ষেত্রে হতো, বাংলাদেশ যেমন ভাবছে ভারতও তো ভাববে, স্বাভাবিক। এখন বিষয়টা হচ্ছে এর বাস্তবায়নটা কতটা কার্যকরী হয়। যদি বাস্তবায়নটা কার্যকরী হয়, তার ফলাফল ভবিষ্যতে কি হবে, সব দেশের সঙ্গে সব দেশের সম্পর্ক কোন জায়গায় থাকবে, এগুলো বড় প্রশ্ন চিহ্নের মুখে। আমার জানি না অন্তর্বর্তী সরকার এই জায়গাটাতে কতটা, বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, একটা সঠিক পুরো নির্বাচন বা একটা সরকার গঠনের আগে এটা যে কতটা, বরঞ্চ তার এই পদক্ষেপগুলো কিন্তু প্রতিবেশী রাষ্ট্রদেরকে, রাষ্ট্রপ্রধানদের এবং তাদের বিদেশ মন্ত্রক, পররাষ্ট্র কূটনীতি আধিকারিকদের এবং চর্চিত বিষয় হয়ে দাঁড়াচ্ছে কিন্তু পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চীন, এগুলো কিন্তু চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী দিন এই অন্তর্বর্তী সরকার কতটা সার্থক জায়গা খুঁজে পাবে, আমার ব্যক্তিগত অভিমত অনেকটা প্রশ্নচিহ্নের মুখে। অনেক ধন্যবাদ, তুমি এত সময় ধরে আমাদের দর্শকদেরকে তোমার মূল্যবান বিশ্লেষণ শেয়ার করছিলে। তবে আমাদেরও নজর থাকবে, বাস্তবিক অর্থে এই তিস্তা মহাপরিকল্পনায় চীন না ভারত, বাস্তবিক অর্থে শেষ পর্যন্ত এই পরিকল্পনার ভার কোন দেশের হাতে সমর্পিত করেন বাংলাদেশের সাধারণ জনগণ। একটা বিষয় অবশ্যই বলতে হবে, এটি হচ্ছে যে বাংলাদেশের নিজস্ব স্বার্থ আগে। বাংলাদেশের মানুষ যারা ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে আসছেন 1983 সালের পর থেকেই, যে তিস্তার জল তার বাংলাদেশের মানুষ পাচ্ছেন না, 2011 সালে যে তিস্তার চুক্তি সম্পন্ন হওয়ার পরেও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কারণে ভারত সরকারের পক্ষ থেকে শুধুমাত্র পশ্চিমবঙ্গের আপত্তির কারণে তিস্তা জল বন্টন চুক্তি আজও আলোর মুখ দেখেনি। সে কারণেই বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের উত্তরবঙ্গের সাধারণ মানুষের কাছে এই বিষয়টি অবশ্যই ক্ষোভের কারণ। কিন্তু তারপরেও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বাংলাদেশের ভালো থাকা, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি সবটাই কিন্তু ভূ রাজনৈতিক আবহের ঊর্ধ্বে নয়। ভূ রাজনৈতিক অবস্থানগত কারণে বাংলাদেশকে অনেক ভেবেচিন্তে এগোতে হবে, কারণ পরাশক্তি ভারত এবং চীন দুটো দেশই কিন্তু পরস্পরের বিরুদ্ধে সমানভাবে সক্রিয়। সুতরাং বাংলাদেশকে এইভাবে এগোতে হবে যাতে এই দুই পরাশক্তির কোনো কুটকাচালিতে বাংলাদেশ না পড়ে, কারণ তাহলে দেখা যাবে আখেরে ভারত এবং চীনের মধ্যে মূল সমস্যার কারণই হয়ে যাবে বাংলাদেশ, ক্ষতিটা বাংলাদেশেরই হয়ে যেতে পারে। তাই প্রিয় দর্শক, আপনারা এভাবেই আমাদের প্রতিবেদন দেখুন, আমাদের
বিশ্লেষণ শুনুন এবং আপনাদের মূল্যবান মতামত আপনারা প্রতিদিনকার মতো আমাদের মতামতের কলামে লিখে জানান। এবং আমরা চেষ্টা করব ভারত এবং বাংলাদেশ সংশ্লিষ্ট যে কোনো বিষয়কে গভীরভাবে আমাদের মতো করে পর্যবেক্ষণ করা, বিশ্লেষণ করা এবং আপনাদের সামনে তুলে ধরা, আপনাদেরকে ভাবানোর চেষ্টা করা। এভাবে আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।